আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী, কেমন আছেন? ভালো আছেন নিশ্চয়। আজকে আমরা আলোচনা করব সব থেকে আলোচিত বিষয়টি নিয়ে বর্তমান সময়ের প্রেক্ষিতে, যখন মধ্যপ্রাচ্য সহ ইউক্রেন সহ ভেনেজুয়েলা সহ সারা পৃথিবীতে একটা যুদ্ধ রব পড়ে গেছে, শ্বাস রব পড়ে গেছে। সারা পৃথিবীর মানুষের আলোচনার বিষয়বস্তু একটাই, যুদ্ধ। এবং বর্তমান সময়ের যুদ্ধের প্রধান যে হাতিয়ার সেই ড্রোন। সেই ড্রোন নিয়ে আজকে আমরা আলোচনা করব। বর্তমান যুদ্ধকে বলা হচ্ছে ড্রোনের যুদ্ধ। একটা সময় মানুষ যুদ্ধ করতো ঢাল তলোয়ার নিয়ে, তারপরে আসলো গোলা বারুদ, এরপরে আসলো ভাই যুদ্ধ জাহাজ, যুদ্ধ বিমান, আরো কত কিছু। কিন্তু সব কিছুকে ছাপিয়ে বর্তমানে আলোচনার বিষয়বস্তু একটাই, ড্রোন। এই ড্রোন কিভাবে যুদ্ধের মোড় ঘুরিয়ে দিচ্ছে সেই বিষয়টা যেমন আলোচনায় নিয়ে আসবো, সেই সাথে এই ড্রোনকে কেন্দ্র করে কিভাবে ইরান এত গুরুত্বপূর্ণ হয়ে উঠলো, সারা বিশ্বের মানুষের কাছে আলোচনার বিষয়বস্তু হয়ে উঠলো ইরান এবং তুরস্ক। যদিও আজকে তুরস্কের বিষয়টা আনবো না, আজকে শুধুমাত্র ইরানের বিষয়টা আনবো। সেই সাথে উত্তেজনা যেহেতু বর্তমানে ইরান এবং আমেরিকার মধ্যে চলতেছে, সেহেতু এই ইরানের ড্রোনকে কতটুকু কার্যকরী, কতটুকু যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে সক্ষম, কৌশলগতভাবে এটা কতটা গুরুত্বপূর্ণ, আমেরিকা এবং চায়নার ড্রোনের তুলনায়, চায়না এবং আমেরিকান ড্রোন এর তুলনায় ইরানি ড্রোনের অবস্থান সর্বক্ষেত্রে কি, সেটা আমরা তুলে নিয়ে আসবো। সেটাকে আমরা তথ্য উপাত্ত দিয়ে প্রমাণ সহকারে আমরা সমস্ত কিছু তুলে ধরবো। দর্শক মন্ডলী, সঙ্গে থাকবেন, শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওটি, শেষ পর্যন্ত দেখা উচিত। কারণ আমরা সকলেই প্রতি মুহূর্তে যুদ্ধ নিয়ে কথা বলি, যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে কথা বলি। আপনার যদি ড্রোন সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা না থাকে, তাহলে বর্তমান যুদ্ধের ভবিষ্যৎ আপনি কিভাবে গেস করবেন, কিভাবে প্রেডিকশন করবেন? কাজেই বর্তমান যুদ্ধের ভবিষ্যৎকে আপনি যদি আপনার মতো করে চিন্তা করতে চান, অ্যানালাইসিস করতে চান, তাহলে ড্রোন সম্পর্কে আপনার ক্লিয়ার ধারণা থাকতে হবে। নট অনলি ইরানের ড্রোন, আপনাদের আমেরিকান ড্রোন, চায়না ড্রোন সম্পর্কেও আপনার ক্লিয়ার ধারণা থাকতে হবে। সেই ধারণাটা দেওয়ার জন্যই আজকে আমার এই কন্টেন্টটি তৈরি করা। দর্শক মন্ডলী, যদি ভালো না লাগে তাহলে শেষ পর্যন্ত সঙ্গে থেকে কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে অন্যকে জানার ব্যবস্থা করে দিবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের কন্টেন্টটি, শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন দর্শক মন্ডলী। দর্শক মন্ডলী, এবার ইরানের ড্রোনের সাথে আমেরিকান অর্থাৎ মার্কিন ড্রোনের একটু তুলনামূলক চিত্রটা দেখি আর কি। ইরানের সবচাইতে আলোচিত ড্রোন হচ্ছে শাহেদ 136। এই ড্রোনটা শাহেদ ড্রোন নামে পরিচিত সবচাইতে। এটা হচ্ছে একটা কিলার, মানে আত্মঘাতী ড্রোন। মানে এই ড্রোনটা আপনার আঘাত করে ফিরে আসবে না। এই ড্রোন নিজেই একটা গুলি বা ক্ষেপণাস্ত্র বা অস্ত্র। এ সরাসরি টার্গেটে গিয়ে ঝাঁপিয়ে পড়ে, নিজেকে শেষ করে দেয়, টার্গেটকে শেষ করে দেয়। কিন্তু কথা হচ্ছে যে আমেরিকান বা পশ্চিমাদের কথা এটা অতটা লক্ষ্যভেদী নয়। আসেন এবার একটু দেখি এই ড্রোনের খরচটা বলি। ইরান এই ড্রোন তৈরি করতে ইরানের যে খরচ হয় সেটা হচ্ছে $10,000 থেকে $20,000 প্রতিটা ড্রোনে। এবার আসেন আমেরিকান একটা ড্রোনের কথা বলি, MQ-9 রিপার। এটা আবার ওরা স্যাটেলাইট থেকে নিয়ন্ত্রণ করে। ওরা বলে এটা অত্যন্ত নিখুঁত। কাসেম সোলাইমানিকে হত্যা করার ক্ষেত্রে এই ড্রোনটা ব্যবহার করা হয়েছিল নিখুঁত, অবধারিত নিখুঁত। এই ড্রোনটার খরচ কত জানেন? এই ড্রোনটা তৈরি করতে ওদের খরচ হয় $30 মিলিয়ন। এক কথায় ইরানের একটা ড্রোন তৈরি করতে $10,000, দ্যাট মিনস সেটা যদি টাকার অঙ্কে বলেন 12 লাখ টাকা বর্তমানে। আর যদি আপনি আমেরিকার একটা ড্রোন তৈরি করতে যদি খরচ হয় $30 মিলিয়ন, সেটা টাকার অঙ্কে কত জানেন? 360 কোটি টাকা। অর্থাৎ আমেরিকার একটা ড্রোন দিয়ে, ড্রোনের টাকা দিয়ে ইরান কয়টা ড্রোন তৈরি করতে পারে জানেন? 3,000টা, 3,000 পিস ড্রোন তৈরি করতে পারে। এই MQ-9 রিপার আর যদি শাহেদ ড্রোনের আপনি তুলনামূলক চিত্র ধরেন, তাহলে একটা আমেরিকান MQ-9 রিপার ড্রোনের টাকা দিয়ে ইরান 3,000 শাহেদ ড্রোন তৈরি করতে পারে ওদের কথা অনুযায়ী। ওদের কথা কি সেটাতে পরে আসতেছি। আপনি যদি, আমি কথার প্রেক্ষিতে যদি বলি যে ইরানের শাহেদ ড্রোন মাত্র 1% কার্যকর, মানে 100টা মারলে একটা যায় আঘাত করে, এরকমও যদি ধরি, তারপরেও আপনার এই 3,000 ড্রোনে 1% করে ধরলেও 30টা টার্গেটকে আঘাত করবে।
ঠিক আছে না? 1% ধরলেও 3000টা ড্রোন ছাড়লে আমার অন্তত 30টা টার্গেটে আঘাত করবে। আর আমেরিকার MQ-9 রিপার একটা ড্রোন দিয়ে কি ভাই 30টা টার্গেট আঘাত করা যাবে? একটা ড্রোন দিয়ে একটা টার্গেটই আঘাত করা যাবে। এক কথায় যদি আপনি একটা ড্রোন দিয়ে আপনি একটা বিল্ডিং ভাঙতে পারবেন, কিন্তু ওই টাকা দিয়ে আমি 3000 ড্রোন যদি বানাই এবং সেটা যদি মাত্র 1% কার্যকর হয়, তারপরেও আমি 30টা বিল্ডিং ভাঙতে পারবো, ধ্বংস করতে পারবো। আছে যদি 10% কার্যকর হয়, যদি ধরে নেই ইরানের ড্রোন আমেরিকান ড্রোনের তুলনায় 10% নিখুঁত কার্যকর, তাহলে 300টা টার্গেট আঘাত করতে পারবে আমেরিকার একটা ড্রোনের টাকায় উৎপাদিত ড্রোন দিয়া। আমেরিকা যখন একটা জায়গায় আঘাত করবে, ইরান তখন 300টা জায়গায় আঘাত করতে পারবে। এখন কথা হচ্ছে ওদের কথা অনুযায়ী ওদের তুলনায় নাকি ইরানের এই সমস্ত ড্রোনগুলো 50% কার্যকরী। আচ্ছা 50% যদি কার্যকরী হয়, দর্শক মন্ডলী, এই রিপার ড্রোনের একটা ড্রোনের টাকায় যেহেতু ইরান 3000 ড্রোন তৈরি করতে পারে, 50% যদি কার্যকরী হয়ে থাকে, তাহলে কিন্তু দর্শক মন্ডলী 1500 টার্গেটে আঘাত করা যাবে। অর্থাৎ আমেরিকার একটা ড্রোন দিয়ে সে একটা বিল্ডিং ভাঙতে পারবে, কিন্তু ওই টাকায় আমি যে ড্রোন বানাবো সেটাতে 1500 বিল্ডিং ভাঙতে পারবো। আমেরিকার একটা ড্রোন দিয়ে আমাদের একটা জাহাজকে ডুবে দেওয়া যাবে। ওই পরিমাণ মানে ওই টাকা দিয়ে আমি যে ড্রোন তৈরি করব, ইরান যে ড্রোন তৈরি করতেছে সেটাতে 1500 জাহাজ তাহলে আপনার ডুবানো সম্ভব। তাহলে বলেন তো যুদ্ধে কার্যকরী, আমি কিন্তু আমার হেডিং দিছি ইরানের ড্রোন কতটা কার্যকর, কতটা লক্ষ্যভেদী নিখুঁত আমি সেটা বলি নাই, কতটা কার্যকর। তাহলে কার্যকর দর্শক মন্ডলী কোনটা, ইরানের ড্রোন নাকি আপনার আমেরিকান ড্রোন? প্রশ্নটা আপনাদের কাছে থাকলো। এবার আসেন আরেকটা কথা বলি, আরেকটা বিষয় নিয়ে কথা বলি। যুদ্ধ শুধু আক্রমণ করা নয়, যুদ্ধ হচ্ছে প্রতি আক্রমণ ঠেকানো। মানে আপনি আমার দিকে আক্রমণ করতেছেন, এটা আমার ঠেকাতে হবে, নাহলে তো আমি ভাই ধ্বংস হয়ে যাব। এই জন্য এয়ার ডিফেন্স সিস্টেম বলে না, আপনার বিমান যখন বোম্বিং করতে আসে, ক্ষেপণাস্ত্র আসে, তখন এয়ার ডিফেন্স দিয়ে এগুলোকে গুলি করে ভূপাতিত করা হয়, মানে ক্ষেপণাস্ত্র অ্যান্টি ক্ষেপণাস্ত্র ছাড়া। দর্শক মন্ডলী, এবার আসেন আপনার একটুখানি আমরা হিসাব করে নেই যে আমেরিকার যে এই ডিফেন্স সিস্টেম, ঠিক আছে, এই ডিফেন্স সিস্টেমের খরচটা কত। আমরা প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের কথা সকলেই জানি, সকলেই নামটা জানি। আসেন এই প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের খরচটা একটু আমরা জেনে নিই। এইটা একটা মিসাইল তৈরি করতে প্রায় $40 লাখ খরচ হয়, $40 লক্ষ। দর্শক মন্ডলী, $40 লক্ষ মানে কত? 48 কোটি টাকা। এখন দর্শক মন্ডলী একটা কথা বলেন, আপনি একটা প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দিয়ে কয়টা ড্রোন আপনি ভূপাতিত করতে পারবেন? একটা প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দিয়ে আপনি কয়টা ড্রোন ভূপাতিত করতে পারবেন? একটাই তো পারবেন, নাকি? তাহলে আপনি চিন্তা করে দেখেন, আপনার 12 লাখ টাকার একটা ড্রোনকে ভূপাতিত করতে আপনার 48 কোটি টাকার ক্ষেপণাস্ত্র লাগতেছে। দর্শক মন্ডলী, এই প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরি করতে যেহেতু একটা ক্ষেপণাস্ত্র তৈরি করতে 48 কোটি টাকা খরচ হয়, এখন আমরা একটু দেখে নেই যে এই 48 কোটি টাকা দিয়ে ইরান কয়টা ড্রোন তৈরি করতে পারে। এই 48 কোটি টাকায় ইরান অন্তত 400টা শাহেদ ড্রোন তৈরি করতে পারে। এই 400টা শাহেদ ড্রোন, একটা প্যাট্রিয়ট দিয়ে কিন্তু আপনি একটা শাহেদ ড্রোনকে ভূপাতিত করতে পারবেন। তাহলে বাকি 399টা শাহেদ ড্রোন একই খরচে সে কিন্তু আপনার লক্ষ্যতে আঘাত করবে। আপনি যদি টাকার অঙ্কে হিসাব করেন, তাহলে আমি 48 কোটি টাকায় 400টা ড্রোন বাইরে ছাড়বো, আর আপনি 48 কোটি টাকায় একটা মিসাইল দিয়ে আমার একটা ড্রোনকে ভূপাতিত করতে পারবেন, বাকি 399টা ড্রোন আমার কোথাও না কোথাও গিয়ে আঘাত করবে। তাহলে বলেন কোনটা কার্যকরী, ইরানের ড্রোন কার্যকরী নাকি আপনার মনে করেন যে আমেরিকান সিস্টেম কার্যকরী, আমেরিকার মিসাইল কার্যকরী, আমেরিকার ড্রোন কার্যকরী? ওদের কথা অনুযায়ী ইরানের ড্রোন যেহেতু 50% কার্যকর ওদের তুলনায়, আমেরিকানদের তুলনায়, পশ্চিমাদের তুলনায়, তাহলে ওদের কথাতেই বলি, আমি ওদের একটা মিসাইলের টাকা দিয়ে 400 ড্রোন বানাবো, এবং এই ড্রোনগুলো যখন আমি ছাড়বো তার মধ্যে অন্তত 200টা ড্রোন আমার ওদের টার্গেটে গিয়ে আঘাত করবে। আপনি ঠেকাইতে পারবেন একটা ওই টাকার মধ্যে। এখন আপনি যদি আমার 200টা মানে 400টা ড্রোনই যদি আপনি ঠেকাইতে চান, আপনাকে কিন্তু 400টা প্যাট্রিয়ট মিসাইল ছুটতে হবে। 400টা প্যাট্রিয়ট মিসাইলের দাম কত? আর এক দিক থেকে যদি বলি, ওদের একটা প্যাট্রিয়ট তৈরি করতে যে টাকা খরচ হয়, ওই টাকা দিয়ে যে আমি 400টা ড্রোন তৈরি করব, আমার 400টা ড্রোনকে ঠেকাইতে হলে, ভূপাতিত করতে হলে, ওদের যে 400টা প্যাট্রিয়ট খরচ করতে হবে, তার মূল্য কত জানেন? 19,200 কোটি টাকা।
19,200 কোটি টাকা খরচ করতে হবে ওদের একটা মিসাইলের দামের টাকা দিয়ে আমি যে কয়েকটা ড্রোন তৈরি করব। অর্থাৎ আমার 400টা ড্রোন ওদের একটা মিসাইলের টাকা দিয়ে তৈরি করবো, এবং ওই 400টা ড্রোনকে ঠেকাইতে হলে ওদের ওই মিসাইল দিয়ে যে খরচ করতে হবে সেটা 19,200 কোটি টাকা। আপনি চিন্তা করেন, আমার ড্রোন যদি, ইরানের ড্রোন যদি কোন জায়গায় আঘাত না করে, শুধু ওদের ড্রোনকে ঠেকাইতে গিয়া আমেরিকা কয়দিন যুদ্ধ চালা নিতে পারবে, ইউরোপ কয়দিন যুদ্ধ চালা নিতে পারবে, ইসরায়েল কয়দিন যুদ্ধ চালা নিতে পারবে? এই পরিমাণ খরচ। আমেরিকার কাছে লক্ষ লক্ষ ড্রোন আছে, আপনি কয়টা ঠেকাবেন? এই কারণেই মূলত দর্শক মন্ডলী, আপনার এই যে সেদিন আমার কন্টেন্টে যেটা আমি বললাম, হ্যাঁ, ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আব্রাহাম লিঙ্কনের কমান্ডার বা অফিসাররা শঙ্কিত, আতঙ্কিত। তারা বিবিসির কাছে তারা ফোন করে বলছে, ভাই আমরা ঘুমাইতে পারি না, আমরা আতঙ্কে থাকি, কোন সময় না জানি ঝাঁকে ঝাঁকে ড্রোন আপনার চলে আসে, আমরা কয়টা ড্রোন আপনার ঠেকাবো? আমাদের যে ডিফেন্স সিস্টেম, আমাদের যে ডেস্ট্রয়ার গুলা, আমাদের যে আপনার মনে করেন যে যারা এই আব্রাহাম লিঙ্কনকে নিরাপত্তা দিচ্ছে, তারা এক একটা জাহাজ সর্বোচ্চ পরিমাণ একসাথে 20-22টা ক্ষেপণাস্ত্র ছুটতে পারে, মানে আঘাত করতে পারে, বা 20-22টা টার্গেট, মানে আব্রাহাম লিঙ্কনের দিকে আসতেছে 20-22টা টার্গেট তারা ধ্বংস করতে পারে। একটা ধরেন 4-5টা যুদ্ধ জাহাজ আব্রাহাম লিঙ্কনকে নিরাপত্তা দিছে, তাহলে আপনি গুণন করে হলে পারেও আপনি খুব বেশি হলে 100টা টার্গেট এক সময়ে আপনি থামাইতে পারবেন, ভূপাতিত করতে পারবেন। ইরান তো ড্রোনই সার্ভে হইতেছে একসাথে 300-400, এরপরে 200-300 আপনার স্পিড বোট, ওই যেটা হচ্ছে ফাস্ট, মানে খুব দ্রুতগামী যে আপনার স্পিড বোট সেটা, এরপরে ওর মধ্যে সার্ভে আরো 100 মিসাইল। তাহলে আপনি কয়টাকে ঠেকাবেন? আপনার সর্বোচ্চ সক্ষমতা হচ্ছে আপনি সমস্ত ডিফেন্স সিস্টেম দিয়ে আপনি একসাথে 100টার বেশি টার্গেট আঘাত করতে পারবেন না। আর আমি একসাথে ছাড়তেছি 500-700, আপনি কয়টা ঠেকাবেন? তাহলে বাকিগুলো তো আপনার কোথাও না কোথাও গিয়ে আঘাত করবে, কোথাও না কোথাও গিয়ে তো আঘাত করবে। দর্শক মন্ডলী, তাহলে এইবার আমরা অন্তত কয়েকটা বিষয় কিন্তু ক্লিয়ার হয়ে গেলাম যে ড্রোনের কৌশলগত গুরুত্বটা কতটুকু, এক নাম্বার। দ্বিতীয় নাম্বার হচ্ছে ইরানের ড্রোনগুলো কেন যুদ্ধের জন্য এত কার্যকরী, কেন ইরানের ড্রোন নিয়ে সবাই আতঙ্কিত, বুঝলেন তো? প্লাস আদত কথা হচ্ছে যে আপনার ড্রোন কিভাবে যুদ্ধের মোড় ঘুরিয়ে দেয়। এবার এই কয়েকটা উদাহরণের মাধ্যমে কিন্তু আমরা খুব ক্লিয়ার ভাবে বুঝতে পারতেছি ঠিক এই কাজটাই আপনার রাশিয়া ইউক্রেনে করেছে, যে কারণে ইউক্রেনের পক্ষ নিয়ে পুরো ইউরোপ, আমেরিকা বিলিয়ন বিলিয়ন ডলার দিয়ে সহায়তা করা সত্ত্বেও রাশিয়ার এই ড্রোনের কাছে তারা টিকতে পারে নাই, কারণ ওরা বিলিয়ন বিলিয়ন ডলারের অত্যাধুনিক অস্ত্র, মানে খুব দামি দামি অস্ত্র নিয়ে এসেছে, আর এটা সারা হচ্ছে $10,000, $20,000। আপনি কয়টাকে থামান দেখি, থামাইতে আসেন। আর আত্মঘাতী ড্রোন তো এই তো আপনার যখন এটা ছোড়া হয়, লঞ্চ করা হয়, তখন এটা কোথাও না কোথাও গিয়ে ফাটবেই, সেটা আকাশে ফাটুক আর মাটিতে ফাটুক। আর যদি আপনার সীমানার মধ্যে ফাটে, কোথাও না কোথাও আপনার লাগবে। দর্শক মন্ডলী, কথা হচ্ছে যে আমরা মনে হয় অনেক প্রশ্নের উত্তর আমরা অলরেডি পেয়ে গিয়েছি। এখন একটা কথা, যে ড্রোন নিয়ে তাহলে আমেরিকা কেন এরকম ভাবে স্বল্প মূল্যে ড্রোন তৈরি করে না, বা এটা কেন? ড্রোন প্রযুক্তি কিন্তু দর্শক মন্ডলী পৃথিবীতে আমেরিকাই প্রথম নিয়ে আসছে, রিমোট কন্ট্রোল ড্রোন যা বলেন সবকিছু। কিন্তু আমেরিকা এই ড্রোনকে কখনোই যুদ্ধাস্ত্র বানাতে চায় না। কেন চায় নাই জানেন? ড্রোন ওনারা জানে যে ড্রোনের খরচ কম। এই যে ড্রোনের যে খরচটা বললাম আপনার $30 মিলিয়ন আর বা 3-4 মিলিয়ন, এটাও অন্যান্য ওদের যুদ্ধ বিমান বলেন, জাহাজ বলেন, এগুলোর তুলনায় অনেক কম খরচ। কিন্তু কথা হচ্ছে যে ওরা তো যুদ্ধকে একটা বিজনেস হিসেবে নেয়, ব্যবসা হিসেবে নেয়। ওরা এই যুদ্ধাস্ত্র মানুষের কাছে বিক্রি করে এবং দাম ঠিক করে ওরা নিজে। এটা কোনো প্রতিযোগিতামূলক কোনো বাজার নাই। আমার এই যুদ্ধের দাম এত, এটা আমি বানাই, আমি ঠিক করি। কথা হচ্ছে এটা হচ্ছে মানে অর্থ লেনদেনের একটা অন্যতম খাত। এই যে সৌদি আরব বলেন, আরব আমিরাতরা যে আমেরিকার কাছ থেকে আপনার অস্ত্রের বিনিময়ে যে টাকা দেয়, এটা মূলত হচ্ছে কি, আমেরিকাকে টাকা দিতে হবে, ট্যাক্স দিতে হবে। কিন্তু কথা হচ্ছে আমি যদি সরাসরি টাকা দেই, তাহলে তো ভাই এটা আমাকে মনে হবে যে আমি একটা চাকর বা আমি একটা তার কলোনি, আমি তাকে সরাসরি টাকা দিচ্ছি, ট্যাক্স দিচ্ছি, মানে আমি তার একটা কর রাষ্ট্র। মূলত এই কারণে কি করে, ওদের কাছ থেকে কিছু অস্ত্র কেনে, অস্ত্র কেনার নাম করে টাকা দেওয়া হয়। আসলে এই অস্ত্রগুলার খরচ এত না, এই অস্ত্রগুলা 1 টাকা খরচ করে ওরা 1 কোটি টাকা দাম নির্ধারণ করে, এটা ওদের একটা বিজনেস পলিসি। এই কারণে ড্রোন যদি কখনো যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহৃত হয়, তাহলে ওদের এই বিজনেসটা থাকবে না, নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। বিশেষ করে এই যুদ্ধ অস্ত্রগুলো তৈরি করে হচ্ছে আপনার জায়নিস্ট কিছু
ফ্যামিলি, পরিবার, যারা পুরো আমেরিকাকে নিয়ন্ত্রণ করে, বিশ্বকে নিয়ন্ত্রণ করে, তারা দুর্বল হয়ে পড়বে। এই কারণেই ভাই ড্রোন প্রযুক্তিকে তারা সামনে এগুতে দেয় নাই, কিন্তু ইরান এবং তুরস্ক এখানে একটা রেভলিউশন ঘটিয়ে দিয়েছে। তারা বুঝতে পারছে যে আমাদের হয় মাথা নিচু করে থাকতে হবে তাদের কাছে, না হলে আমাদেরকে যদি মাথা উঁচা করে দাঁড়াইতে হয়, তাহলে আমাদের এমন কিছু দরকার যার উৎপাদন খরচ কম হবে এবং কৌশলগতভাবে সে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। মূলত এখান থেকেই তুরস্ক এবং আপনার ইরান রিসার্চ করে তারা ঠিক করে যে ড্রোন প্রযুক্তি একমাত্র এই যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে, সবকিছুর মোড় ঘুরিয়ে, সেটাই এখন করতেছে। মূলত ইরানের ড্রোন যেহেতু এখন সবচেয়ে আলোচিত পরীক্ষিত, কারণ ইরানকে ধ্বংস করলে তাহলে তাদের ব্যবসাটা আবার টিকে থাকবে, টিকে থাকা সম্ভব। যদিও এখানে তুরস্ক একটা ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে, তুরস্ককে এরপরে ধরবে, ইরানকে আগে, দুইটাকে একসাথে ধরে তো ট্যাকেল করা টাফ। ইরানকে ধরার পরে তুরস্ককে ধরবে। ড্রোন প্রযুক্তি নিয়ে যেন সামনে কেউ আগাইতে না পারে, এটা হচ্ছে আমেরিকার মূল চিন্তাধারা। তাদের ব্যবসা নষ্ট হয়ে যাচ্ছে। দর্শক মন্ডলী, আজকে আর সম্ভবত চীনের প্রসঙ্গটা আনতেই পারলাম না, কারণ কন্টেন্ট বড় হয়ে গেল। এরপরে তুরস্কের প্রসঙ্গটা, তুরস্কের ড্রোন কিভাবে কার্যকর, কতটা কার্যকর, আসলে তুরস্ক ইরানের চাইতেও আরো বেশি কার্যকর কিনা, এই জিনিসগুলো আমি তুলে আনতে পারি। যদি আপনারা পছন্দ করেন, আপনারা যদি জানতে চান, তাহলে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি নেক্সট ভিডিও তৈরি করবো ইনশাআল্লাহ। ভালো থাকবেন দর্শক মন্ডলী। যদি ভালো লাগে কন্টেন্টটি অন্যকে শেয়ার করে শোনার ব্যবস্থা করে দিবেন। আমার জন্য লাভ হবে, আমার পাশে দাঁড়ানো হবে, এই নতুন চ্যানেলটার পাশে দাঁড়ানো হবে। ভালো থাকবেন।